যে আপনার আসবাবপত্রতে কখনো ড্রপলেট করে আছে, এগুলি থেকে ট্রান্সমিশন হচ্ছে, বাট এর খুবই আনলাইকলি, ইটস নট আনলাইকলি, সরি, ইটস লেস লাইকলি মোড অফ ট্রান্সমিশন। ভার্টিক্যাল ট্রান্সমিশন মানে প্রেগনেন্ট মাম থেকে বাচ্চাদের ট্রান্সমিশনের চান্স অ্যাকচুয়ালি নেই বলা হচ্ছে এট দ্য মোমেন্টে। আর সো আপনি যদি চিন্তা করেন মোড অফ ট্রান্সমিশন যদি আমি জানি, তাহলে আমরা জানি হাউ টু প্রিভেন্ট ইট। সো আপনি যদি প্রথমে আমাদেরকে চিন্তা করতে হবে যে প্রিভেনশনটা কয়েকটা স্টেপে হতে পারে। এখন আমি একটু স্লো বলি, আমি টেন্ডেন্সি তাড়াতাড়ি বলা। স্লোলি আমি যদি ভাগ করি, মেইন ভাগটা হবে ইন জেনারেল পাবলিক বা আমাদের ডে টু ডে লাইফে আমরা কিভাবে এটাকে প্রিভেন্ট করব, তার মানে সোসাইটিতে এটাকে প্রিভেন্ট করা যায়। এন্ড সেকেন্ডটা হবে ছিল যখন কাউকে পেশেন্ট অ্যাট হোম আমরা ম্যানেজ করতেছি, তখন যেটা কিনা মেজরিটি অফ দ্য পার্সেন্টেজ, তখন আমরা কিভাবে ম্যানেজ করব। এবং থার্ড জিনিস হচ্ছে যে হসপিটালে ম্যানেজমেন্ট করব। সো হসপিটাল ম্যানেজমেন্ট ইজ গোইং টু বি মাচ মোর ইম্পর্টেন্ট। অ্যান্ড আমাদের 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 কমিউনিকেশন, আমাদের টপিকের পার্সপেক্টিভে, বাট আমি যদি বলি যে ওভারঅল প্রিভেনশনের ক্ষেত্রে কোনটা বেশি ইম্পর্টেন্ট, এন্ড দ্যাট উড বি দ্য প্রিভেনশন গাইডলাইন্স অ্যাট ইন দ্য সোসাইটি। সো আপনি যদি বলেন, তাহলে অলরেডি আপনারা সবাই জানেন আমাদের এটা এগুলি সবই WHO গাইডলাইন, এগুলি ইজ নাথিং মেড বাই মাইসেলফ। সো ফার্স্ট অফ অল আপনি যদি বলেন জেনারেল পাবলিকে কিভাবে আপনি মেনটেন করতে পারবেন, ফার্স্ট অফ অল ইফ ইউ আর সিক, আপনি যদি মনে করেন আপনি অসুস্থ কোনো কারণে এবং সেই অসুস্থতা কোভিড রিলেটেড, দ্যাট মিনস predominant signs symptoms means that you have some sort of fever, along with at least one respiratory tract infection sign that includes আপনার কাশি, হাঁচি, সর্দি, কোনো ধরনের আপনার গলার ব্যথা, এগুলো যদি হয়, অথবা শ্বাসকষ্ট অথবা নিউমোনিয়ার কোনো ধরনের সাইন সিম্পটম থাকে, তাহলে পরে আপনি মনে করবেন ইউ আর সিক এন্ড ইউ শুডন্ট বি গোইং ইন পাবলিক। দ্যাটস দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে আপনি even if you're not sick, even if you're okay, don't go in a public place because there is a lots of asymptomatic carriers. আমরা যদি গ্রসলি ভাগ করি, দেখা যাচ্ছে কোভিড পেশেন্ট যারা ইনফেক্টেড হচ্ছে তাদের মধ্যে সিভিয়ার ডিজিজ হচ্ছে আপনার 10 to 15%. Mortality is variable in different countries, but it is in between 3 to 5%, and it can be in 7 to 10% in different areas according to the healthcare service. But even then, you are looking at the 80 to 85% patient is like completely asymptomatic. So even if you're well, you might be someone who is spreading the disease, or you might be someone who is receiving the disease from the people in a large gathering. So আমাদের large gathering কে prevent করতে হবে, এবং unnecessary travels অথবা going outside home, এগুলি আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। কিন্তু যখন কথা হচ্ছে যে ইন আনঅ্যাভয়েডেবল সিচুয়েশনস, আপনি বাসায় সবসময় থাকতে পারবেন না, যদি আপনাকে পাবলিক প্লেসে বের হতেই হয়, তাহলে আপনি অবশ্যই একটা কাপড়ের মাস্ক পরে নেবেন, যেটা রিইউজেবল এন্ড ওয়াশেবল। আপনাকে এই ক্ষেত্রে ফুল পিপি পরা বা মেডিকেল গ্রেডের কোনো ধরনের মাস্ক পরার কোনো প্রয়োজনীয়তা নেই। অবশ্যই আপনি সোশ্যাল ডিস্টেন্সিং বা সামাজিক দূরত্ব যেটাকে বলা হচ্ছে, সেটা মেনটেন করতে হবে। আপনি গ্রিটিং করবেন অবশ্যই, বাট ইট ডাজন্ট নিড টু বি ইন এ কন্ট্যাক্ট উইথ আদার্স। আপনি হ্যান্ডশেক করার দরকার নেই, আপনি কোলাকুলি করার দরকার নেই। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আপনি অ্যাট লিস্ট আপনাকে এটাকে 1 মিটার ডিস্টেন্স, 3 ফুট দূরত্ব মেনটেন করতে হবে। বেস্ট হচ্ছে আপনার 2 মিটার দূরত্ব, 2 মিটার ডিস্টেন্স বা 6 ফিট দূরত্ব মেনটেন করা সবচেয়ে ভালো। আমরা হয়তো আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা হয়তো সাইকোলজিক্যাল ডিজিজ গুলি থেকে অনেক বেশি গুরুত্ব দেই না, কিন্তু এটা মনে রাখতে হবে, যেহেতু আপনি মানে সামাজিক দূরত্ব বজায় রাখছেন, মানসিকভাবে যারা বিপর্যস্ত বা যাদের ডিপ্রেশন আছে, যারা অ্যাংজাইটিতে ভুগেন, তাদের জন্য কিন্তু এই সিচুয়েশনটা অনেক বেশি ডিস্ট্রেসিং। তারা কিন্তু সর্বক্ষণ একটা ভয়ের ভিতরে আছে, তাদের ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলি বেড়ে যাবে। সো আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, এই ধরনের মানে পরিবার পরিজন মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা কলিগ যারা আছেন, তাদের সাথে ভিডিও চ্যাট অথবা ফোনে কথা বলার নিয়মিত, এগুলি একটু মেনটেন করে যাবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যখনই বাইরে থাকবেন, আপনার হাত পরিষ্কার সাবান দিয়ে ধোয়া না পর্যন্ত, এবং আপনি যতক্ষণ না পর্যন্ত বাসায় চলে আসছেন এবং কারোর পাবলিক প্লেস থেকে বা বাইরে থেকে চলে আসা পর্যন্ত, আপনি যখন চলে আসবেন তখন আপনি অবশ্যই হাত ধুয়ে নেবেন, এবং তার আগ পর্যন্ত চেষ্টা করুন মুখে হাত না দেওয়ার জন্য। আর বলা হচ্ছে যে
যদি আপনি কারোর সাথে কন্ট্যাক্টে যান উইদিন 20 সেকেন্ডস টাইম আপনি অবশ্যই হাতটা পরিষ্কার করে নেবেন। সো এটা হচ্ছিল ইন রাফ। ইফ আই নিড টু সামারাইজ, দ্য ফার্স্ট থিং ইজ দ্যাট স্টে এট হোম অ্যাজ ফার অ্যাজ পসিবল। যদি আপনি পাবলিক প্লেসে যান তাহলে অবশ্যই একটা কাপড়ের মাস্ক পরে নেবেন এবং কাপড়ের আপনার মেডিকেল গ্রেডের বা পিপি গ্রেডের কোনো ধরনের মাস্ক পরার দরকার নেই। আপনি পাবলিক প্লেসে থাকা অবস্থায় এবং আপনি কোনো সম্ভাবনা জীবাণু অ্যাকোয়ার করতে পারেন এমন কোনো সম্ভাবনাময় সময় থেকে আপনি 20 সেকেন্ডের মধ্যে হাত ধুয়ে নিতে হবে এবং এই সময়ের মধ্যে আপনি পরিষ্কার না হওয়া পর্যন্ত আপনি কখনো চেষ্টা করবেন মুখে হাত না দেওয়ার। বিকজ আপনি যখনই কোনো ড্রপলেট হোক, আপনি ফোমিটিস থেকে হোক, আপনি যখন হাতে আপনার জামটা আসবে অথবা অন্য কোনো প্লাস্টিক ও মেটাল থেকে আপনি জামটা আসবে, আপনি যতক্ষণ না পর্যন্ত আপনি হাত মুখের নাকের কাছে বা রেসপিরেটরি ট্র্যাক্টের কাছে না নিচ্ছেন তখন আনলাইকলি এটা তো কিন্তু মেইন মোড অফ ট্রান্সমিশন আপনি যখন এটা অ্যাকোয়ার করলেন এনভায়রনমেন্ট থেকে। সো আপনি অ্যাভয়েডিং টাচিং ইউর ফেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছিল আর হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং হুইচ ইজ utmost important is social distancing of at least 3 feet or 1 meter. বেটার হচ্ছে হলো আপনার সব সেফার হচ্ছে আপনার 2 মিটার or 6 feet। এটা মনে রাখতে হবে যে ইভেন এটাও কিন্তু আপনার 100% প্রোটেকশন দেয় না। ঠিক আছে? আর সেকেন্ড পোর্শন হচ্ছে যে আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে যে পেশেন্টস ম্যানেজিং এট হোম বিকজ লার্জ নাম্বার অফ পিপল যারা সাসপেক্টেড অথবা ডিজিজ তারা কিন্তু আপনার বাসায় বসেই আপনার চিকিৎসা নিচ্ছে। এটার ক্ষেত্রে আপনাদের কি করতে হবে? বাসার লোকজনরা কি করবে? তো এটাও অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য থিংস আর কমন সেন্স, বাট আমার মনে হয় মানুষের সুবিধার জন্য এটা বলে দেওয়া ভালো যে আপনি কি করতে চান। যে লোকটা অসুখ হচ্ছে, বেস্ট থিং হচ্ছে সে যদি একটা কাপড়ের মাস্ক পরে নেয়। সে যদি কাপড়ের মাস্কটা পরে থাকে, সে যে একটা গাউন মানে মাস্কটা পরে থাকে তাহলে কিন্তু খুব ভালো। যখন অন্যদের ফ্যামিলি মেম্বারদের সাথে সে কন্ট্যাক্টে যাবে তখন যদি মাস্কটা পরে নেয়। প্রেফারেবলি সে একটা আইসোলেটেড বা আলাদা রুমে থাকবে এবং প্রেফারেবলি যদি পসিবল হয় একটা সেপারেট বাথরুম ইউজ করবে। কারণ এটার বলার কারণ হচ্ছে যে আপনার প্রিভিয়াস করোনা ভাইরাস যেগুলো ছিল সার্স অথবা মার্সের এগুলি তাদের ক্ষেত্রে ডায়রিয়া হওয়ার চান্স কম ছিল। সেই তুলনায় কোভিড-19 বা আপনার হচ্ছে সার্স করোনা ভাইরাস 2 যেটা এটার ক্ষেত্রে ডায়রিয়া হওয়ার চান্স বেশি এবং অবভিয়াসলি আপনি যখন কমোডে ফ্লাশ করছেন বা পানি ঢালছেন তখন এটা কিন্তু অ্যারোসল জেনারেট করতেছে এবং পরবর্তীতে এটা টয়লেটের বিভিন্ন জায়গাতে ভাইরাস রয়ে যাচ্ছে এবং অন্য যারা এটা টয়লেট ইউজ করবেন ডেফিনেটলি যদি আমাদের ক্লিনলিনেসে কোনো ঘাটতি থাকে অথবা ইভেন যেহেতু এটা দেখা যায় না এটা আমরা যে কেউ ওখান থেকে একবার করতে পারি। সো প্রেফারেবলি একটা সেপারেট বাথরুম যদি ব্যবহার করা যায় তাহলে সেটা ভালো। ওনার যেই লন্ড্রি গুলি থাকবে, মাস্ক থাকবে বা কাপড় ওনার কাপড় চোপড় যেগুলি থাকবে, যেগুলি তিনি খাবার খাবেন, এইসব জিনিসপত্রগুলি চেষ্টা করা হবে সেপারেট রাখতে হবে এবং ক্লিন করে ফেলতে হবে। পসিবলি একটা ডিসপোজেবল ব্যাগ যদি ব্যবহার করা যায় তাহলে খুব ভালো হয় যে ওখান থেকে রুমের মধ্যে থেকে ডিসপোজেবল ব্যাগে সবকিছু রাখা থাকবে, ওখান থেকে নিয়ে আসবে এবং এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। তো বাসার অন্যান্য মানুষ যখন এগুলি ধরবেন বা এগুলি করবেন প্রেফারেবলি ওনারা গ্লাভস পরে নিবেন অথবা মাস্ক পরে নিবেন। এটা নরমাল মাস্ক এনাফ। ওনারাও কাপড়ের মাস্কই ব্যবহার করতে পারবেন, নট নেসেসারিলি ইউ হ্যাভ টু ইউজ সাম সর্ট অফ মাস্ক। তো এবং পার্সোনাল আইটেমস যেগুলো আছে আপনার যেগুলো টাওয়েলস যেগুলো আমরা ব্যবহার করি এবং ডিশেস এবং আসবাবপত্র বা রান্না বান্নার যেসব জিনিসপত্র এগুলি যদি উনি টাচ করে থাকেন তাহলে ওগুলি আমরা শেয়ার করব না, এটাই করা উচিত। এবং লন্ড্রি গুলি যখন আপনি ওয়াশ করবেন তখন আপনি চিন্তা করবেন আমাদের পক্ষে ডিসপোজেবল মানে জামা কাপড় এগুলি ব্যবহার করা সম্ভব না, এটা আমাদের পক্ষে প্র্যাকটিক্যাল না। প্র্যাকটিক্যাল হচ্ছে যে আমাদের জামা কাপড়গুলি আমরা আলাদা রাখবো এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার ক্ষেত্রে এবং এগুলি আমরা আলাদাভাবে করব। ঠিক আছে? এবং ওনাকে যেই বাসায় হয়তো ৫-৬ জন লোক যদি থাকে আমাদেরকে চেষ্টা করতে হবে একজন মানুষ ওনাকে কেয়ার গিভিং করেন বা ওনাকে অসুস্থ মানুষটাকে একজন লোক দেখেন রাদার দেন ৬ জন মানুষই আপনার ওনাকে দেখতে যায়। কারণ যদি যত মানুষ যাবেন তত কন্ট্যাক্ট আসবে তত বেশি রোগটা ছড়ানোর চান্স থাকবে। এটা হলো আমাদের বাসার প্রিভেনশনের পদ্ধতি। আর ৩ নাম্বার যেটা আমরা বলতে যাচ্ছি এটা হচ্ছে আপনার হেলথ কেয়ার সেটিংস এ। আপনি হেলথ কেয়ার সেটিংস এ কিভাবে দেখবেন। তো যখন এটা একটা প্যান্ডেমিক ডিক্লেয়ার হয়
তখন আমি শুরু করবো একদম এমার্জেন্সি থেকে, বা আপনি যখন ফ্রন্ট লাইনে আছেন আপনার রোগীগুলিকে কিভাবে, এটা আমাদের বাংলাদেশের হেলথ কেয়ার সিস্টেমের পার্সপেক্টিভে বলতে হবে, যেহেতু আমাদের অ্যাকচুয়াল এমার্জেন্সি মেডিসিন বা ফ্রন্ট লাইন মেডিসিনের কোনো ডেফিনিট নেই, আপনার সিস্টেম নেই। আমরা সেই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কিভাবে রোগীগুলিকে দেখবো। আমরা যদি অন্যান্য কান্ট্রিদের কথা চিন্তা করি যেখানে এমার্জেন্সি মেডিসিন আছে, সেখানে সব রোগী প্রথমে এমার্জেন্সিতে যাচ্ছে এবং সেখান থেকে রোগীর আপনার চিকিৎসা শুরু হচ্ছে। এই রোগীটাকে এমার্জেন্সি শুধুমাত্র আমাদের মতো না, যেখানে আমরা শুধুমাত্র মেডিসিনে বা সার্জিক্যাল ডিফারেন্ট এরিয়াতে পাঠিয়ে দিচ্ছি এবং সেখান থেকে চিকিৎসা শুরু হবে না। তো আমাদের ক্ষেত্রে একটু আমাদের আমাদের পার্সপেক্টিভটা একটু ভিন্ন, আর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি পার্সপেক্টিভটা একটু ভিন্ন। তো আমরা যদি প্রথমে আসি যে এমার্জেন্সি, আমরা অ্যাজ ফর এক্সাম্পল, আই এম জাস্ট গিভিং অ্যান এক্সাম্পল, সামওয়ান ইজ কামিং ইন এমার্জেন্সি। তার মেইন সমস্যা হচ্ছে সে কোনো ধরনের জ্বর বা সর্দি কাশি নিয়ে আসছে। তো সেই ক্ষেত্রে আপনার মেজারটা কি হবে আর রোগীর মেজারটা কি হবে। তো আপনি যখনই হাসপাতালে আসবেন, যখন বলতেছেন যে আহ, আমার আমার জ্বর আছে এবং শ্বাসকষ্ট আছে, অথবা আমার জ্বর আছে তার সাথে সর্দি কাশি অথবা গলা ব্যথা আছে, তখন আপনাকে প্রথমে চিন্তা করে নিতে হবে, it is high possibility is to be a COVID patient. This patient should be treated in isolated place. তার মানে হচ্ছিল যে আপনি কিভাবে আইসোলেট করবেন রোগীটাকে। রেসপিরেটরি আইসোলেশন বলতে ডেফিনেটলি বোঝায় এটা হচ্ছে আপনার ল্যামিনার ফ্লো আর নেগেটিভ প্রেসার রুম, কিন্তু এটা এখন আসলে এমার্জেন্সিতে প্রোভাইড করা পৃথিবীর কোথাও সম্ভব না। তো বেস্ট থিং ইজ দ্যাট আপনি ওনাকে হচ্ছিল কোন একটা আইসোলেটেড কিউবিকল তৈরি করে নিতে হবে, সেখানে ওনাকে চিকিৎসা মানে ওনার কাছে চিকিৎসা শুরু করতে হবে, ওনার হিস্ট্রি টেকিং, ইনিশিয়াল ব্লাড টেকিং এবং ম্যানেজমেন্ট গুলি ওখান থেকে শুরু করতে হবে। তো রোগীর জন্য ক্ষেত্রে রোগী যখন হসপিটাল আসবে প্রিফার করে একটা মাস্ক দিতে হবে, এটা কাপড়ের মাস্ক হোক বা সার্জিক্যাল মাস্ক যেটা অ্যাভেলেবল আপনি ওনাকে ওটা দিতে হবে। ওটা দিয়ে উনি যাতে যখন অন্য রোগীদেরকে যাতে না ছড়ায়, অ্যাটলিস্ট যখন উনি ঢোকা শুরু করবে তখনই আমাদের সবাইকে জানতে হবে যে আমরা যখন হাসপাতাল যাবো আমাদেরকে মাস্ক পরে যেতে হবে যদি আমরা সাসপেক্টেড কোভিড নিয়ে যাই। এটা জেনারেল পপুলেশনের জানতে হবে, এটা হসপিটাল তো জানবে না আপনি যখন ঢুকবেন যে ওনার আসলে কি সমস্যা আছে। তো ডাক্তারদের ক্ষেত্রে যেটা আমি বলবো, এটা হচ্ছে রোগীর ক্ষেত্রে করণীয় যখন হাসপাতালে যাবে সাসপেক্টেড করোনা নিয়ে। আর ডাক্তারদের ক্ষেত্রে করণীয় হচ্ছে বা হাসপাতালে করণীয় হচ্ছে রোগী যখন সিমটম শুনবে যে না কাশি আছে বা জ্বর আছে, তখন রোগীটাকে ডিফারেন্ট একটা আইসোলেটেড ইউনিটে, প্রেফারেবলি একটা আইসোলেটেড ইউনিট করতে হবে, অথবা একটা ডিফারেন্ট আইসোলেটেড কিউবিকলে নিয়ে যেতে হবে রোগীকে। আর ডাক্তারের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে all sort of cases, not even patient with fever or sore throat or any respiratory symptoms, all patients should be considered as uh, suspected corona unless otherwise proved. আপনার প্রিকশন কি দিবেন সেটা হচ্ছে ডিপেন্ড করতেছে সিমটমের উপরে। রোগীর সিমটম ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি কেউ খুব ভিগোরাসলি কাশতে থাকে, খুব বেশি কাশতে থাকে, জোরে হাঁচি দিতে থাকে, তাহলে এটা অ্যারোসল জেনারেটিং। সেক্ষেত্রে আপনাকে ফুল পিপি নিতে হবে। তো ফুল পিপি মানে হচ্ছে যে আপনি একটা গগলস পরবেন যেটা আপনাকে চোখে প্রোটেকশন দিবে, আপনাকে একটা মাস্ক পরতে হবে এবং দ্যাট শুড বি N95 অথবা FFP3 অর হায়ার গ্রেড, প্রোভাইডেড আপনার মাস্ক ফিটিংটাও ঠিক থাকতে হবে। মাস্ক ফিটিং মিনস যে আপনি যখন শ্বাস নিচ্ছেন তখন যে বাতাসটা শুধু বাতাস আপনি যে বাতাসটা যাবে যে শুধুমাত্র ফিল্টারের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা N95 ও FFP3 ফিল্টারের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং যখন আপনি এক্সপায়ার করছেন বা প্রশ্বাস ফেলছেন, তখন এটা ফিল্টারের মধ্যে থেকে বের হয়ে যাচ্ছে। ইউজুয়ালি আপনি এটা এক্সপেক্ট করতেছেন না যে আপনার এটা প্রপার সিল নাই, আপনার যদি ফেসের সাথে এটা প্রপারলি সিল না থাকে তাহলে তো আপনার বাতাস যদি অন্য জায়গা থেকে ঢুকে তাহলে পসিবলি আপনার ভাইরাল পার্টিকেল গুলি আপনার শ্বাস প্রশ্বাসের সাথে ঢোকার সম্ভাবনা থাকে। তো মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আপনাকে আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে অ্যারোসল জেনারেটিং ও নন অ্যারোসল জেনারেটিং পেশেন্ট, যদি কেউ অ্যারোসল জেনারেট করে তাহলে আপনাকে ফুল পিপি লাগবে, যেটা আমি বললাম আপনাকে N95 FFP3 গ্রেড মাস্ক, গগলস, আপনার ফুল গাউন যেটা আপনার ওয়াটারপ্রুফ গাউন যেটা আপনার কভার করতেছে আপনার রিস্ট পর্যন্ত, এবং প্রেফারেবলি ইউ শুড কভার ইউর হেড উইথ আ ওয়াটারপ্রুফ সাম সর্ট অফ প্রোটেকশন, অথবা আপনার শু প্রোটেক্ট করতে হবে। তো এটা হচ্ছে অ্যারোসল জেনারেটিং এর জন্য।
যে পেশেন্টটা অ্যারোসল জেনারেটিং না, যে এতটা কাশছে না বা হাঁচি দিচ্ছে না, আম তাদের ক্ষেত্রে আপনার ফুল পিপি নেওয়া আসলে দরকার নেই। ট্রুলি সেইং, আমি যেহেতু এটা আমার পার্সোনাল মতামত যে কেউ যদি জোরে হাঁচি দেয় বা কাশি দেয় তাহলে সে অ্যারোসল জেনারেটিং। আসলে কিন্তু আ ইভেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি তেও এটাকে অ্যারোসল জেনারেটিং বলে না। এটা আমি জাস্ট ক্লিয়ার করে নিলাম আপনাদের জন্য। বাট ট্রুলি সেইং, আ আ আমার কমন সেন্স যেটা বলে যদি কেউ হাঁচি দেয় এবং vigorously কাশি দেয়, তার কিছুটা হলেও অ্যারোসল জেনারেট করে। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয় ফুল পিপিটা নেওয়া যৌক্তিক। কিন্তু যদি কেউ এইটা না থাকে তাহলে রোগী যদি করোনা পজিটিভ হওয়ার পসিবিলিটি থাকে কিন্তু জোরে হাঁচি দিচ্ছে না বা ফ্রিকোয়েন্টলি হাঁচি দিচ্ছে না বা কাশি দিচ্ছে না, তার ক্ষেত্রে আসলে অ্যারোসল জেনারেটিং তাকে আমার চিন্তা করা যায় না। সেই ক্ষেত্রে আপনি নরমাল মাস্ক, আম আম not a PPE grade mask, আপনার নরমাল মাস্ক এবং সিম্পল একটা অ্যাপ্রন। It doesn't need to be waterproof, it doesn't need to covering the whole body. এটা করার কোনো প্রয়োজন নাই এবং আপনার সেক্ষেত্রে গগলস এর প্রয়োজন নাই। তবে obviously আপনার ক্লিনিক প্রসিডিউর যেটা as like normal, যে আপনার কনট্যাক্টে আসার 20 সেকেন্ড পরবর্তীতে আপনি গিয়ে মানে কনট্যাক্ট আসার 20 সেকেন্ড মানে হচ্ছে আপনার রোগীর হিস্ট্রি টেকিং, এক্সামিনেশন এবং ইনিশিয়াল অ্যাসেসমেন্ট এর পরবর্তীতে আপনি 20 সেকেন্ডের মধ্যে আপনি হাত পরিষ্কার করে নিবেন এবং ইউ উইল জাস্ট ডিসকার্ড রেস্ট অফ দ্য থিং। এবং obviously যেটা নিয়ম, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনি আপনার মাস্কটা সবার শেষে খুলবেন এবং আপনি রোগী থেকে দূরে আসার পরে গিয়ে মাস্কটা খুলবেন। সো তাহলে প্রসিডিওর আপনার, এটাকে আমরা বলি, এখানে বলা হয় ডনিং আর ডফিং। এই ডনিং আর ডফিং এর যে প্রসিডিওর আছে, এই প্রসিডিওর সম্পর্কে সবার একটা ট্রেনিং থাকা উচিত। এটা থাকলে পরে obviously it is helpful for everyone, যে কিভাবে আমি আমার প্রোটেক্টিভ জিনিসগুলি পরবো এবং কিভাবে খুলে রাখবো এবং কিভাবে ডিসপোজ করবো, দিস শুড বি ভেরি ক্লিয়ার। আদারওয়াইজ আপনাকে সিম্পল আপনার ডনিং এন্ড ডফিং এর সিম্পল টেকনিক্যাল এররের কারণে কিন্তু আপনার টোটাল প্রোটেক্টিভ মেজারটা ফেল করে যাবে। So it should be very very clear. And if you need any sort of help regarding that, we are always there. We're happy to help you with all the materials so that you can have proper idea about donning and doffing. আমরা পরবর্তী স্টেপটাতে যাব। এটা হচ্ছে এমার্জেন্সিতে আপনি কি করণীয়। যখন আপনি জেনে গেলেন রোগীটার কোভিড, হাই পসিবিলিটি অফ কোভিড আর নো পসিবিলিটি অফ কোভিড, তখন পসিবলি আপনি যে রোগীটা কোভিড হবে না এবং সে যদি কোনো সিরিয়াস ডিজিজ না থাকে, দে শুড বি ডিসচার্জ অ্যাট হোম। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে যে রোগীটা সিরিয়াস না কিন্তু সে, আপনি তো ইমিডিয়েটলি কোনো রেজাল্ট পাবে না, the patient should go in home and go in isolation, not in a quarantine, just isolation. আইসোলেশন সম্পর্কে আমি একটু পরে বলবো যে কতদিন পর্যন্ত আইসোলেশন মেইনটেইন করা উচিত। আর যে রোগীটাকে আপনার মনে হবে রোগীটা সিরিয়াস, পসিবলি কোভিড, the patient should be admitted in a COVID ward. কোভিড যে অনেকগুলি কোভিড রোগী যদি থাকে তাদের মধ্যে আইসোলেশনের কোনো দরকার নেই। They can be in the same ward because they're all COVID patient, even they're suspected. আমার মনে হবে সাসপেক্টেড পেশেন্টের জন্য সেপারেট ওয়ার্ড থাকা উচিত এবং proven পেশেন্টের জন্য সেপারেট ওয়ার্ড থাকা উচিত, because you don't want to make one person COVID who is suspected but not actually COVID. তো এই জন্য সাসপেক্টেড কোভিড গুলি সেপারেট ওয়ার্ডে থাকবে এবং প্রুভেন কোভিড গুলি এক ওয়ার্ডে থাকবে। বাট প্রুভেন কোভিড পেশেন্টের মধ্যে আইসোলেশনের কোনো প্রয়োজন নেই, they can be in the same ward. আর তারা নিজেদের মধ্যে যখন ওই ওয়ার্ডে থাকবে তখন তাদের মাস্ক পরা আসলে প্রয়োজন নেই। বাট সাসপেক্টেড কোভিড যেসব পেশেন্ট থাকবে তারা যে ওয়ার্ডে থাকবে, প্রেফারেবলি দে শুড বি আইসোলেটেড। কারণ আপনি নিশ্চয়ই চান না যে তাদের মধ্যে ট্রু পজিটিভ এন্ড ফলস পজিটিভ কেসের মধ্যে আপনি কোনো চান না, পার্সন টু পার্সন কন্ট্যাক্ট চান না। পেশেন্টদের যখন ইনপেশেন্টের ক্ষেত্রে আসবে তখন ডাক্তারদের প্রিকশন কি হবে। ডাক্তারদের প্রিকশনের ক্ষেত্রে আমি বলবো দিস মোস্ট ইম্পর্টেন্ট, নাও আই এম কামিং টু দ্য প্রপার অ্যারোসল জেনারেটিং থিং। পেশেন্ট ইজ অ্যারোসল জেনারেটিং এন্ড নন অ্যারোসল জেনারেটিং। সো অ্যারোসল জেনারেটিং বলতে বোঝাচ্ছে যে রোগীগুলিকে আপনি সিপ্যাপ থেরাপি দিচ্ছেন, রোগীকে আপনি ব্রঙ্কোস্কোপি করছেন, অথবা রোগীগুলিকে কোন রোগী কার্ডিয়াক অ্যারেস্টে গেলে তাদেরকে সিপিআর দিচ্ছেন। এগুলো হচ্ছে প্রিডমিনেন্টলি অ্যারোসল জেনারেটিং। যদি কখনো পেশেন্টের এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন করা থাকে আইটিইউ পেশেন্টের ক্ষেত্রে এবং কোনো কারণে যদি আপনার ইন্টিউবেশনের ইন্টিউবেশন সার্কিটটা খুলে ফেলা হয় কিন্তু পেশেন্ট স্টিল হ্যাজ দ্য টিউব ইন দ্য এয়ারওয়ে, তাহলে এটাও কিন্তু অ্যারোসল জেনারেটিং হবে। তো এই সব ক্ষেত্রে আপনাকে ফুল পিপি নিতে হবে এবং প্রোভাইড আপনাকে বলতে চাই সিপ্যাপ এর ক্ষেত্রে বলতে চাচ্ছিলাম যে বা নন ইনভেসিভ ভেন্টিলেশন যেসব রোগীকে দেওয়া হবে সেসব রোগীগুলি যদি নন ভেন্টেড মাস্ক ব্যবহার করেন, যেটা হচ্ছে মানে নন ভেন্টেড মাস্ক গুলির ক্ষেত্রে আপনি এটা ক্লোজ সার্কিট হয়, কিন্তু ইউজুয়ালি এটা ভেন্টেড মাস্ক হয়। সব এনআইভি ইউজুয়ালি বেসিক্যালি এটা ভেন্টেড মাস্ক। সো
ভেন্টেড মাস্কগুলি অবশ্যই আপনার অ্যারোসল জেনারেটিং। কোনো এনআইভি রোগীকে আপনি ফুল পিপিই ছাড়া দেখতে পারবেন না। আর আর আনাদার থিং হচ্ছে যদি আপনার মাস্ক ফিটিং, আপনার FFP3 অথবা N95 মাস্ক যদি আপনার ফেসে প্রপারলি ফিটেড না থাকে, তাহলে আপনাকে কিন্তু এইসব রোগীগুলিকে আপনি দেখতে পারবেন না। আদারওয়াইজ ইউ হ্যাভ টর্নেডো হুডস। টর্নেডো হুড গুলি হচ্ছে যে আপনার হাই এয়ারফ্লো কমপ্লিট হুড, যেটা আপনি মাস্ক পরে থাকেন। এটা হয়তো আপনারা আমরা যে অনেকটা দেখতে ছিল আপনার অ্যাস্ট্রোনমারদের মতো, তারা যে হুডটা পরে থাকে, আপনারা এই হুড সম্পর্কে হয়তো পরিচিত থাকবেন। ইটস এক্সপেন্সিভ, এই জন্য আমরা এক্সপেক্ট করি না, ইট ইজ নট প্রোভাইডেড ইভেন ইন ইউকে, ইটস নট প্রোভাইডেড ইন মোস্ট অফ দ্য প্লেসেস। সো আমরা এক্সপেক্ট করি না যে আমরা হুড পাবো। সো বেটার যদি আপনার কাছে আপনার ফিটেড মাস্ক না থাকে, আপনাকে আসলে সেই রোগী দেখতে যাওয়া উচিত না। এটা ছিল যে রোগীগুলি অ্যারোসল জেনারেটিং। নন অ্যারোসল জেনারেটিং ইজ ভেরি ইজি। এই ক্ষেত্রে আপনার মাস্ক ছাড়া, নর্মাল সার্জিক্যাল মাস্ক ছাড়া বা আপনাকে এখানে রোগীকে দেখতে যাওয়ার কোনো সমস্যা নেই। আপনি এখানে এপ্রনটা পরবেন, যে এপ্রনটা আসলে ওয়াটার প্রোটেক্টেড এপ্রন হওয়ার প্রেফারেবলি হচ্ছে ওয়াটার প্রোটেক্টেড এপ্রন। যদি না হয় তাও খুব বেশি সমস্যা নাই, কিন্তু ইট ডাজন্ট নিড টু বি ফুল স্লিভড। সো এই তো মোটামুটি আপনার হসপিটাল প্রোটেকশনের ক্ষেত্রে এটাই। অবশ্যই সেলফ ক্লিনলিনেস, আপনি যখনই রোগী দেখে বের হবেন, আপনি আইসোলেটেড, অবশ্যই আপনি কোভিড রোগী দেখলে আইসোলেট এক্সপেক্ট করতেছি আমরা, এটা আইসোলেটেড ওয়ার্ড বা আইসোলেটেড রুম থেকে বের হবেন। বের হওয়ার সময় প্রথমে আপনি আপনার গ্লাভসটা খুলে ফেলবেন। গ্লাভসটা খুলে ফেলার পরে সামনের দিক চেষ্টা করবেন কিছুটা পিছন দিক থেকে এপ্রনটা টান দিয়ে খুলে ওটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন, কোনো হাতের সামনের দিকে আপনার টাচ না লাগে। দেন ওয়াশ ইউর হ্যান্ড ওয়াশ করবেন। গ্লাভস কিন্তু তখন আপনার ফেসে আছে। আপনি বের হয়ে আসার আগে নিয়ম হচ্ছে দরজার কাছে, একদম বের হয়ে আসা দরজার কাছে কিছু একটা থাকবে, মানে ডিসপোজিং একটা বিন থাকবে, সেই বিনে আপনি ফেলে আসবেন আপনার মাস্ক। এবং চেষ্টা করবেন মাস্ক কখনোই হাত দিয়ে না, সামনের থেকে না ধরতে। প্রেফারেবলি এটা আপনার যদি মাস্কের পিছনের অংশ থেকে ধরে এটা নিয়ে আসতে, কারণ আপনি যখন শ্বাস নিচ্ছেন মোস্ট লাইকলি অর্গানিজম গুলি সামনের দিকে থাকবে। আপনি চেষ্টা করেন আপনার ওয়্যার বা স্ট্রিং গুলি যেটা আছে ওটাকে ধরে সামনে ফেলে দিবেন এবং বের হয়ে আসবেন। এবং দেন ক্লিন ইউর হ্যান্ড এগেইন। বলা হচ্ছে যে আপনি যদি হাত ধুয়ে নিতে হবে, হাত যদি ধুতে না পারেন তার আগ পর্যন্ত 70% কনসেন্ট্রেশন অ্যালকোহল যেটা আছে, 70% অর মোর, এটা দিয়ে আপনার হাতটা ধুয়ে নিতে হবে নেক্সট হাত ধোয়ার আগ পর্যন্ত। ইন্টারেস্টিংলি হচ্ছে যে আপনি যদি কোভিড ওয়ার্ডে থাকেন, যেখানে সব পেশেন্ট কোভিড, ইন বিটুইন পেশেন্ট টু পেশেন্ট আপনার অ্যালকোহল স্টপ করা ছাড়া আপনার আপনার প্রোটেক্টিভ গিয়ার্স গুলি চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, কারণ দে আর অল ইনফেক্টেড অলরেডি। সো আপনি প্রোটেক্ট করছেন আপনাকে, ইউ ডোন্ট নিড টু চেঞ্জ। নর্মালি যেটা আমরা করি যে পেশেন্ট থেকে এক পেশেন্ট থেকে আরেক পেশেন্ট যাওয়ার মাঝখানে অ্যালকোহল সব দিয়ে হাত ধুয়ে না, আপনি জাস্ট সেটাই করবেন, লাইক এ স্ট্যান্ডার্ড প্রসিডিওর, নাথিং রিলেটেড টু টার্গেটিং টু কোভিড। সো এটাই হচ্ছে আমার হাসপাতাল তিনটা ভাগ অলরেডি আমি যেটা ডিসকাস করি, আমি অলরেডি আপনাকে বলে ফেলেছি যে সোশ্যাল লেভেলে কিভাবে আমাদের প্রিভেন্ট করব আমরা, পরিবারের ইনফেক্টেড মানুষকে সাথে কিভাবে প্রিভেন্ট করব, এবং হাসপাতালে আমরা কিভাবে প্রিভেন্ট করব, এই সবগুলি আমি অলরেডি আপনাকে বলে দিয়েছি। আর রাফলি একটা আইডিয়া দিব যে মানুষ কতদিন পর্যন্ত আইসোলেশনে থাকতে পারে। তো যেসব লোক আইসোলেশনে, যারা অ্যাসিমটোমেটিক পার্সন থাকবে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে অ্যাটলিস্ট 10 দিন, মোস্ট অফ দ্য প্লেসেস বলা হচ্ছে আপনার 2 সপ্তাহ যারা অ্যাসিমটোমেটিক পার্সন তাদেরকে 2 সপ্তাহ। যদি কোনো লোক সিমটমেটিক থাকে তার তার ক্ষেত্রে বলা হচ্ছিল আপনার সিমটম রিজলভ করতে হবে, তার প্রিডমিনেন্টলি হচ্ছে আপনার ফিভার, যদি কারো ফিভার থাকে ফিভার রিজলভ করে যেতে হবে 72 আওয়ার পর্যন্ত, এবং উইদাউট এনি প্যারাসিটামল অর অ্যান্টিবায়োটিক মেডিকেশন। আর এর পরবর্তীতে তাকে আরো 10 দিন আইসোলেশনে থাকতে হবে। এবং আর যদি কোনো টেস্ট করার অপশন থাকে তাহলে অ্যাকচুয়ালি বলা হচ্ছে 2টা টেস্ট নেগেটিভ থাকতে হবে, which is done at least 24 hour apart। তো এটা হচ্ছে আইসোলেশন। এবার আমার মনে হচ্ছে মেইনলি মোর প্র্যাকটিক্যাল হচ্ছে যদি কারো সিমটম থাকে তাহলে সিমটম রিজলভ করতে হবে মেইন 72 আওয়ার, স্পেশালি ফিভারের কথা বলা হচ্ছে, রেসপিরেটরি সিমটমস এবং ফিভার এটা ইমপ্রুভ করে যেতে হবে 72 আওয়ার পর্যন্ত, এবং তারপরে 10 দিন পর্যন্ত রোগীকে এবং অ্যাটলিস্ট সিমটম অনসেটে 10 দিন পর্যন্ত রোগীকে আইসোলেশনে থাকতে হবে। তো দুইটা শর্ত, আপনাকে অ্যাটলিস্ট 72 আওয়ার সিমটম ফ্রি থাকতে হবে, এবং অল টুগেদার আপনাকে 10 days আইসোলেশনে থাকতে ফ্রম দ্য ফার্স্ট অনসেট অফ দ্য সিমটমস। এটা ছিল দুটা জিনিস। আর যদি কেউ অ্যাসিমটোমেটিক থাকে তাহলে বলা হচ্ছিল এটা আপনি প্রেফারেবলি অ্যাটলিস্ট আমরা যেটা মোস্টলি ফলো করছি সেটা হচ্ছে কেউ যদি অ্যাসিমটোমেটিক থাকে তার 14 days পর্যন্ত আইসোলেশনে থাকা। তার কারণ হচ্ছে সিমটম অনসেটের মিডিয়ান টাইম হচ্ছে 14 days।
তো ইন্টারেস্টিংলি যে এফেক্টেড হচ্ছে তার কিন্তু আইসোলেশন পিরিয়ডটা অ্যাপারেন্টলি কম। আর যে অ্যাসিম্পটোমেটিক যারা থাকতেছেন অথবা যারা ফ্যামিলি মেম্বার ফার্স্ট কন্টাক্ট যারা থাকতেছেন তারা কিন্তু অ্যাকচুয়ালি লঙ্গার টাইম আইসোলেশন থাকতেছেন। তো রাফলি দ্যাট ওয়াজ অল অ্যাবাউট দ্য টপিক। I'll welcome all the questions now. Thank you. ওকে, ধন্যবাদ সাফিন ভাই। আমরা আমাদের ডক্টরদের কাছ থেকে কোনো কোয়েশ্চেন থাকলে নিব। আপনাদের কোয়েশ্চেনের আগে আমি এই মুহূর্তে ফেসবুকে এক ভাই তাহমিদ আরিয়ান নামে এক ভাই, উনি একটা কোয়েশ্চেন করেছেন। ওনার কোয়েশ্চেনটা যদি সাফিন ভাইয়ের জন্য করি, হাউ মাচ সেফ কটন মাস্ক ইজ কনসিডারিং আপনি কম্পেয়ার টু N95 মাস্ক? কটন মাস্ক মানে নরমাল কাপড়ের মাস্কের কথা বলছি। এক্স্যাক্টলি। এটা ছিল obviously আপনি যখন কথা বলছেন N95 মাস্ক, N95 মাস্ক ইজ আ ফিল্টার্ড মাস্ক। এটা আপনার পার্টিকেল ফিল্টারিং মাস্ক, সো obviously it is far more protective compared to the cloth mask. কিন্তু কোশ্চেন হচ্ছে আপনি কোন পার্সপেক্টিভ আপনি ইউজ করছেন, কোথায় আপনি ইউজ করছেন, সেটা ইম্পর্টেন্ট। কোশ্চেন ইজ whether it is needed at all. আমি জানি না, হয়তো আমি ঠিকভাবে বুঝাতে পারছি কিনা লেকচারটাতে, যে আমি যখন আপনাকে আলোচনা করলাম জিনিসগুলো অন দ্য বেসিস অফ সিডিসি এন্ড WHO গাইডলাইন্স, যে আপনি যখন কমিউনিটিতে আছেন আপনার N95 প্রয়োজনীয় না, আপনি কাপড়ের মাস্কই ইজ মোর দ্যান ইনাফ ফর ইউ। এন্ড আপনি যখন হসপিটাল সেটিং এ যাচ্ছেন এবং যখন রোগী অ্যারোসল জেনারেটিং, only then you need N95 or FFP3, otherwise even then you don't need an N95 or FFP3 mask. এখানে একটা ক্যাচ আছে, যে ক্যাচটা ছিল যে it has to be fitted. আপনার N95 or FFP3 যদি ফিটেড না হয়, আপনার যদি ফিটেড মাস্ক না হয়, প্রপার ফিটেড না হয়, তাহলে পরে it might be even worse than any other even cloth mask. আপনি, কারণ এটা তো আপনাকে প্রোটেকশন দিচ্ছে না। আচ্ছা, ধন্যবাদ সাফিন ভাই। আমাদের আরো একটা কোয়েশ্চেন আসছে, এটাও প্রবলি ডাক্তারদের কাছ থেকে না, বাজারের পলিথিন থেকে ছড়াতে পারে কিনা কোভিড-19? ট্রুলি সেইং, আপনার সবচেয়ে সেফ হচ্ছে, এখন পর্যন্ত স্টাডিতে বলছে আপনার কার্ডবোর্ড হচ্ছে সবচেয়ে সেফ, কারণ কার্ডবোর্ডে সবচেয়ে কম সময় আপনার কোভিড ভাইরাস থাকতে পারে। বাট হ্যাঁ, এনি প্লাস্টিক ম্যাটেরিয়াল এবং মেটাল, এটা আপনি যখন বাজারের পলিথিনের কথা বলছেন, অবশ্যই আপনার হাত ধোয়া উচিত। এবং পলিথিনটাকে আমার মনে হয় না পলিথিন বাইরে পলিথিন বা এগুলিকে আপনার ডিসপোজ না করা পর্যন্ত আপনি হাত ধুয়ে নিতে হবে। আপনাকে অবভিয়াসলি তারা এটাকে আপনি রাখতে পারবেন না, অন্য পিপলের কন্ট্যাক্টে আনা উচিত হবে না। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আসছে, পাতলা পায়খানাও কি কোভিড-19 এর লক্ষণ কিনা? জি, এটার লক্ষণ অবশ্যই। এটা আনইউজুয়াল, বাট এটা কোভিড-19 এর লক্ষণ। এটা প্রিভিয়াস কোভিড গুলি, আমি যেটা বললাম আপনাদেরকে, অন্য টোটাল 7টা কোভিড স্ট্রেন আমাদেরকে, নট কোভিড, করোনা ভাইরাস স্ট্রেন আমাদেরকে এফেক্ট করেছে। তার মধ্যে প্রিভিয়াস সিরিয়াস দুটো ছিল, একটা ছিল সার্স, একটা ছিল মার্স। সার্স আর মার্সের মধ্যে ডায়রিয়াটা ছিল কোয়াইট রেয়ার, কিন্তু সেই তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে কোভিড-19 এর ক্ষেত্রে ডায়রিয়া ইজ মোর কম্পারেটিভলি কমন কম্পেয়ার টু দেম। আচ্ছা, এই মুহূর্তে ডাক্তার মইনুল ভাই, আপনাদের কি কোনো কোয়েশ্চেন আছে কিনা? ডক্টর মইনুল, ডক্টর আয়েশা। সবারই আসলে একটা কমন প্রশ্ন, মানে সাধারণ মানুষের, যে শাকসবজি বাজার থেকে আনলে অনেকগুলো রান্না করে খাওয়া যায়, কিন্তু যেগুলো রান্না করে খাওয়া যায় না সেগুলোর ক্ষেত্রে কিভাবে ডিসইনফেকশন করা যায়? যেগুলো সাধারণত আমরা রান্না করে খাই না, সেই শাকসবজিগুলো কিভাবে? মানে অ্যাকচুয়ালি রান্না করে খাই না এমন কোনো কিছু চিন্তা করতে গেলে বলতে হবে শুধু আপনার ধনিয়া পাতা, টমেটো আর শসা টাইপের, এগুলো যেগুলো আপনার বলতে চাচ্ছি সালাদ টাইপের জিনিস। রাইট। তো আপনি যদি সালাদ খেতে চান, আমার তো মনে হয় এটা হচ্ছে আপনি যদি খুব ভালো করে ধুয়ে নেন, ফ্লোয়িং ওয়াটারে আপনি যদি ধুয়ে নেন, তাহলে আমার মনে হয় সেটাই এনাফ। আপনি যখন খাচ্ছেন, আপনি তো প্রেফারেবলি এখান থেকে কোনো কিছু ইনহেল করার চিন্তা করতেছেন না। আপনি যেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছেন, তখন কিন্তু আপনি এটা যদি আপনার স্টমাকে একবার চলে যায়, even if it's enveloped virus, I think it shouldn't survive a pH of 3 or less, because আপনার স্টমাকের pH কিন্তু খুব লো। আমার মনে হয় না ওখানে এটা সার্ভাইভ করতে পারবে। এবং আমি এটা এই জন্য বললাম যে আপনি খেয়ে ফেললেন, তারপরে যখন even if you aspirate that, there will be an aspiration pneumonia rather than a COVID infection. So
এটা এটা নিয়ে খুব চিন্তা করার কিছু কারণ নেই। আপনি নরমাল হাইজিন মেনটেন করবেন, যেগুলি আপনার রান্না করে খাচ্ছেন না সেগুলো ধুয়ে নেবেন, ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন নরমালি আমরা যেভাবে করি, এবং তারপর এটা খেয়ে ফেলবেন। আমার মনে হয় এটাতে কোনো সমস্যা হবে। থ্যাংক ইউ। আমাদের আরেকটা কোয়েশ্চেন এসছে, যদি ডক্টর আয়েশা আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এগেইন ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড। আমি ডক্টর শাকিল হ্যান্ড রেজ করেছেন, ডক্টর শাকিলের কাছে আসছি একটু পরেই। আমাদের ফেসবুকে আরেকটা কোয়েশ্চেন এসছে, কোনো প্রাণী থেকে ছড়াতে পারে কিনা। তো যাদের বাসায় পোষা প্রাণী আছে, বিড়াল অথবা কুকুর, তো তাদের জন্য এটা কি ওদের মধ্যে থেকে ছড়াতে পারে কিনা? এইটা এখন ব্যাপার হচ্ছে যে এটা একটা জুনোটিক ট্রান্সমিশন ছিল। ফার্স্ট যেটা চিন্তা করা হচ্ছে কোথা থেকে এসছে, সোর্স চিন্তা করা হচ্ছিল স্নেকের 2টা স্পিসিস থেকে, সাপের 2টা স্পিসিসের মধ্যে পসিবিলিটি করোনা ছিল। এটা প্রুভেন কিছু আসেনি এখন পর্যন্ত, এটা হাইপোথেসিস অথবা এটা থিওরি, বাট এটা প্রুভেন না যে ওদের থেকে এসছে। সেকেন্ড হচ্ছে আপনার বাদুর থেকে ট্রান্সমিশন হওয়ার পসিবিলিটি বেশি, যে সার্সটা বাদুর থেকে এসেছিল এবং এর সাথে 99.8% 99.8 ও 98% সিমিলারিটিস আছে আপনার করোনা ভাইরাস 2 এর। সো বাদুর থেকে এটা জেনেটিক ট্রান্সমিশনের পসিবিলিটি বেশি, কিন্তু এটা ইন্টার স্পিসিস ট্রান্সমিশন হতে হলে এটা সার্টেন অ্যামাউন্ট অফ মিউটেশন লাগে। এখন পর্যন্ত কোনো প্রুভেন কোনো কিছু পাওয়া যায় না যে আপনার পেটস বা এগুলি থেকে পেটের মধ্যে গুলি পেটরা এফেক্টেড হয়েছে কিনা। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে এট দিস পয়েন্ট, ইজন্ট ইট? যদি আপনি কারো পেট এফেক্টেড হয়েও থাকে, মাইনার সিমটমস থাকে, এবং আমরা তো এখন পর্যন্ত পেটের ওই লেভেলে পর্যন্ত আমরা যেতে পারিনি যে আমরা যে অ্যাসিমটোমেটিক অ্যানিমালকে টেস্ট করব, কারণ ওই লেভেলের রিসোর্সেস এখন আমাদের নেই। আমরা হিউম্যান নিয়ে বেশি চিন্তিত, বাট এট দ্য মোমেন্ট টিল নাও এমন কোনো রিপোর্ট আমরা পাইনি যে পেটটা এফেক্টেড হয়েছে, বা দ্যাট মিনস অ্যানাদার স্পিসিস এফেক্টেড হয়েছে, এটা আমরা জানি না। দিস ইজ এ ভেরি ভেরি লেন্দি প্রসেস ফর ইভেন ফর আ ভাইরাস টু get mutated and going to a different species. So এখন পর্যন্ত আমরা 3টাই জানি, প্রবাবলি আ স্নেক, ব্যাট এবং হিউম্যান। এই 3টা পর্যন্ত আমরা এখন পর্যন্ত জানি। আমার অ্যাটলিস্ট আপ টু মাই নলেজ আমি এখন পর্যন্ত পেট সম্পর্কে জানি না। আমি এমন কোনো খবর পাইনি যে পেটে ট্রান্সমিশন হয়েছে বা পেট থেকে ট্রান্সমিশন হয়েছে। আচ্ছা, ডক্টর শাকিল একটা কোয়েশ্চেন আছে। ডক্টর শাকিল আপনি হ্যাঁ, আপনি আনমিউট আছেন। গো অন প্লিজ। আচ্ছা ভাই, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশে একটা প্র্যাকটিস বর্তমানে হচ্ছে যে ডক্টর এবং হেলথ কেয়ার ওয়ার্কার যারা আছে তারা 14 ডেজ ডিউটি এন্ড 14 ডেজ সেলফ আইসোলেশন, হোম আইসোলেশন আর ইনস্টিটিউশনাল আইসোলেশনে যাওয়া হচ্ছে। তো আপনারা কি মানে ইভেন গভর্নমেন্ট থেকেও হচ্ছে এটা সরকারি হসপিটাল গুলাতে এরকম একটা সিস্টেম করা হয়েছে এবং ভাই 14 ডেজের এটা করছেন কিনা? এটা হচ্ছে যে শুনেন, যে কোনো জায়গাতে লোকাল প্রোটোকল ইজ ডিফারেন্ট। ইভেন ইন ইউকে তে ডিফারেন্ট হসপিটালের প্রোটোকলটা ডিফারেন্ট, বাট মোর অর লেস সবাই একই রকম ফলো করছে, একটা ইমার্জেন্সি রোটা ফলো করতেছে। বাট 14 ডেজ টানা কাজ করা ইজ কোয়াইট ইনহিউম্যান ফর মাই পার্সপেক্টিভ। এটার জন্যই বলছি যে আসলে আমি আপনাকে যদি বলা হয় যে আপনি 14 দিন 8টা থেকে 9টা থেকে 5টা ডিউটি করবেন, আমি জানি আমাদের দেশে নরমাল অফিস আওয়ার হচ্ছে আপনার 8টা থেকে 2টা গভর্নমেন্ট হাসপাতালে। অবভিয়াসলি প্রাইভেট হাসপাতালে তা না, সবাই মিনিমাম 8 ঘন্টা কাজ করেন, এবং 14 দিন টানা 8 ঘন্টা কাজ করে ইজ কোয়াইট ইনহিউম্যান। টানা 12 ঘন্টা কাজ করতে হচ্ছে আমাদের। 12 ঘন্টা ইটস নট পসিবল, ইটস কমপ্লিটলি ইনহিউম্যান। আমি বলবো আমার পার্সপেক্টিভ, আমি যেটা বুঝি, যত আমার আন্ডারস্ট্যান্ডিং, একটা মানুষ কখনোই 12 ঘন্টা করে 14 দিন কাজ করতে পারে না, এবং এটা প্রপার কোয়ালিটি অফ ওয়ার্ক হবে না। এটা পেশেন্টের জন্য হ্যাজার্ড। কিন্তু আমার একটা টিমের সাথে আর একটা টিমের যোগাযোগটা কিন্তু খুব কমই হচ্ছে। যখন আমি যাচ্ছি তারা চলে আসতেছে, বা তাদের সাথে আমাদের আসলে কন্টাক্ট হচ্ছে না। তারপরেও হচ্ছে মানে এরকম 14 ডেজ এর আইসোলেশন বা এই রকম রোস্টারটা কেন মনে হয় না আপনাদের ওখানে কি ফলো করা হচ্ছে কিনা? আসলে আমি এটা জানতে চাচ্ছি। সত্যি কথা বলতে কি, আমার কথা 14 ডেজ এর আইসোলেশনটা কতটা যৌক্তিক, যখন আপনি একটা অলরেডি ন্যাশন ওয়াইড লকডাউনে আছেন, তখন আপনার 14 দিন আইসোলেশন বলতে আপনি কি বুঝাচ্ছেন? দ্যাটস মাই কোশ্চেন। আইসোলেশন এখানে যেটা বলা হচ্ছে, বা ইনস্টিটিউশনাল আইসোলেশনে করা হচ্ছে আর কি ডক্টরদের। না, ইনস্টিটিউশনাল আইসোলেশনটা কাউকে করা সম্ভব না 14 ডেজ, ও স্পেশালি ডাক্তারদের। তার মানে আপনি রেস্ট অফ দ্য 14 ডেজ আপনি হাসপাতালেই থাকতেছেন সেপারেট রুমে, এটা তো হবে না। হসপিটাল না, হোটেল বা এগুলা ম্যানেজ করা হচ্ছে আর কি। হ্যাঁ, এটা যদি কেউ ম্যানেজ করে দেয়, এবং গভর্নমেন্ট ওয়াইজ যদি এটা পলিসি হয় যে না আমরা তাদেরকে কমপ্লিট আইসোলেশনে দিব টু সেভ দেয়ার ফ্যামিলি, ঠিক আছে, খুবই ভালো এটা। বাট দে শুড বি গিভেন আ চয়েস, ফ্যামিলি শুড বি গিভেন আ চয়েস, যে আমরা 14 দিন তার সে কাজে থাকতেছেন, 14 দিন পর সে যখন বাসায় আসবেন, এই যেই 14 দিন তারা হাসপাতালে কাজ করছেন, তারা কি এই 14 দিন বাসায় যাচ্ছেন? দ্যাটস দ্য কোশ্চেন। তারা কি 12 ঘন্টা শিফটে করে বাসায় যাচ্ছেন? তাদের এরকম আমাদের কিছু রুলস করা হয়েছে এরকম যে 10 দিন ডিউটি, 14 দিন আইসোলেশন, 6 ডে হচ্ছে ফ্যামিলি টাইম, এরকম করা হয়েছে। আচ্ছা, এবার আমরা আসি 10 দিন যে ডিউটি, এই 10 দিন 12 ঘন্টা শিফটের পর কি তারা কি বাসায় যাচ্ছেন? না না।
তাহলে কোথায় যাচ্ছেন? তারা কি ম্যানেজড তাদের আইসোলেশন? হ্যাঁ আইসোলেশন করা হয়েছে তাদের যদি সেরকম। যদি 10 দিন ডিউটি প্লাস 14 ডেজ আইসোলেশনে ওই ব্যবস্থা করা হয়ে থাকে, এটা যদি গভর্নমেন্ট এভাবে পলিসি নিয়ে থাকে, দে ক্যান জাস্টিফাই, দেয়ার ইজ এ লজিক টু ডু ইট, that because that is saving lot more patient in the community and a lot more people in the community and the family members. তাদেরকে আপনি হসপিটাল আর নন হসপিটাল কমিউনিকেশনটা আপনি পুরোপুরি কাট ডাউন করতে যাচ্ছেন। তো কিন্তু আমি বলবো এটার মধ্যে কিছুটা প্র্যাকটিক্যাবিলিটি কম আছে। তার কারণ একটা মানুষকে অ্যাকোমোডেশন দেওয়ার পরেও লোকটা কিছু খাওয়া দাওয়ার খরচ থাকে, এক্সপেন্ডিচার থাকে, এটা তো আর এক্সট্রা এক্সপেন্ডিচার কেউ প্রোভাইড করতেছে না ডক্টরদেরকে। আমি জানি না করতেছে কিনা, আমি যতটুকু জানি আমার এক্সট্রা আপনাকে কি কোনো দেওয়া হচ্ছে যে আপনি 14 ডেজ বাইরে থাকবেন, আপনার 3 বেলা খাবার, এগুলোর জন্য কি কোনো এক্সট্রা পেমেন্ট দেওয়া হচ্ছে? যদি না দেওয়া হয়ে থাকে, থাকার ব্যবস্থা করা হলো কিন্তু খাওয়ার ব্যবস্থা যদি না করা হয়ে থাকে, তাহলে এটা আপনার উপর কেউ ইম্পোজ করতে পারে না যে আমি 14 ডেজ আপনাকে আমি আইসোলেশনে রাখবো। ইউ হ্যাভ টু প্রোভাইড দ্য ফুড, ইউ হ্যাভ টু give the accommodation expenditure, and then you can say yes, now you can stay in that place. কিন্তু তা যদি না হয় তাহলে আমার ফুল রাইটস আছে অ্যাজ এ ডক্টর যে না, I take the responsibility of my family, I will go there, I will stay with them and they are happy to keep me with them. So এটা আপনি আমাকে যদি ওই খরচটা বহন করতে না পারে তাহলে এই পলিসি করার রাইটস আপনার নাই। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের পরের কোয়েশ্চেনটা আমি হ্যান্ড রেজ করেছেন দেখতে পাচ্ছি ডক্টর বিনতে নাজির। সো ইফ ইউ আর কমফোর্টেবল ইউ ক্যান টার্ন অন দ্য ভিডিও এন্ড আস্ক, ইফ নট ইউ ক্যান জাস্ট আস্ক ইওর কোয়েশ্চেন। ইউ আর আনমিউট নাও। জি ভাইয়া, আমি অডিওতে আর কি কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম ভাইয়ার কাছে। জি বলেন। ভাইয়া থ্যাংক ইউ ফর ফার্স্টলি, আপনার ওয়েবিনারটা অনেক ইনফরমেটিভ ছিল আমাদের সবার জন্য, এবং আমরা যারা জুনিয়র ডক্টর আছি ইট ওয়াজ রিয়েলি ভেরি নাইস ইন্টারেক্টিভ ওয়েবিনার সেশন। আমার দুইটা কোয়েশ্চেন আছে। ফার্স্টলি হচ্ছে ভাইয়া, আমার হাজবেন্ড যে হসপিটালে জব করে, একটা প্রাইভেট হসপিটালে জব করে, ওদের হচ্ছে 48 ঘন্টার একটা রোস্টার থাকে, যে ফার্স্টে 24 ঘন্টা, দেন একদিন গ্যাপ, দেন 24 ঘন্টা করে ও বাসায় আসে। তো এই যে ও আসলো এবং ও হচ্ছে স্ট্রোক ইউনিটে কাজ করে, তো আপনি অবভিয়াসলি বুঝতে পারছেন যে ওখানে কোমরবিড পেশেন্ট থাকে, ওরা কোভিড পজিটিভ হতেই পারে। এবং এর মাঝখানেও গত 2 সপ্তাহ আগে ওর ফিভার হয়েছিল, ফিভারের পরে আমরা কোভিড টেস্ট করেছিলাম, ও নেগেটিভ আসছে আলহামদুলিল্লাহ। বাট এখন আমার কোয়েশ্চেন হচ্ছে যে এই যে আবার ও যখন জয়েন করছে, তো আবার কি ওর চান্স অফ রিইনফেকশনের পসিবিলিটিটা কিরকম, এবং আমাদের ফ্যামিলিতে মানে আমার সাথে আমার আম্মা থাকে, আমরা কি ধরনের মেজার নিব, এটা একটা কোয়েশ্চেন আমার। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া, মানে খুব বেশি সোশ্যাল মিডিয়াতে দেখতেছি সেটা হচ্ছে হার্ড ইমিউনিটি নিয়ে, কোভিড-19 এর এগেইনস্টে হার্ড ইমিউনিটি। এখন আমরা জানি যে হার্ড ইমিউনিটি তো দুইটা ওয়েতে হয়, একটা হচ্ছে ন্যাচারাল ইমিউনিটি আর একটা হচ্ছে ভ্যাকসিন। তো ভ্যাকসিন তো এখনো আসে নাই এগেইনস্ট কোভিড-19, তো ন্যাচারাল ইমিউনিটির মাধ্যমে কি হার্ড ইমিউনিটি অ্যাচিভ করা সম্ভব কোভিড এর এগেইনস্টে? এই দুটো জিনিস যদি একটু ভাই আপনি বুঝায় বলতেন। জি শিওর, অবশ্যই। তো আপনি প্রথম কোশ্চেনটাতে আসছি। তো এটা আমার প্রথম কোশ্চেনটা, যদি আপনি যেটা বলেন যে আপনি বাসায় কিভাবে প্রিভেনশন করবেন, সেটা হয়তো এই পার্সপেক্টিভটা আমি হয়তো বলতে পারি না আপনাদেরকে, বা বলি না এই যে হেলথ কেয়ার প্রফেশনালদের ক্ষেত্রে কি করার আছে। তো আপনাদের বাসার একটা ইন্টারেস্টিং সিচুয়েশন আছে যে আপনাদের বাসায় ভালনারেবল পারসন, নন ভালনারেবল পারসন সবাই আছেন, এবং একজন আছেন হাসপাতালে কাজ করছেন। তো ওনাদের প্রথমে বলে নিই যে ওনাদের হাসপাতালের ডিউটি শিডিউলটা আমার প্রথম ভালো লেগেছে, এই কারণে ইটস অ্যাট লিস্ট সামথিং ম্যানেজেবল আর সামথিং হিউম্যান। সো উনি যেখানেই কাজ করেন, আমি জানি উনি কোথায় কাজ করবেন। তো এই 24 ঘন্টা কাজ করার পরে উনি বাসায় আসছেন, এসে অবশ্যই উনি নর্মাল হাইজিনটা মেনটেন করছেন। উনি যে ড্রেসটা ওখানে ব্যবহার করছেন সেটা হয়তো বাসায় করা উচিত হবে না। ওনার প্রেফারেবলি একটা শাওয়ার নিয়ে আসেন, আসার পরে ওনার ড্রেসটা যেটা থাকবে ওটা উনি প্রেফারেবলি সেপারেট ড্রেস নিয়ে যাবেন, এবং যেটা ওখানে পরবেন আর যেটা বাসায় পরে ঢুকবেন সেটা হয়তো একই না হওয়া উচিত। ফার্স্ট অফ অল এটা হচ্ছে 1 নাম্বার জিনিস। হ্যান্ড হাইজিন এটাও মেনটেন করতে হবে। থার্ড জিনিস যে আপনার হাজবেন্ড অবভিয়াসলি একজন হাই রিস্ক পার্সোনাল, বিকজ আমরা যতটুকু জানি যে আপনার নর্মাল পপুলেশনের 25% চান্স অফ হিউম্যান টু হিউম্যান কন্ট্যাক্টে 25% হায়ার রিস্ক, কিন্তু যেখানে আপনার 33% রিস্ক হচ্ছে হেলথ কেয়ার প্রফেশনালদের। আপনার হাজবেন্ড অবশ্যই হায়ার রিস্কের পারসন। তো এখন কোশ্চেন হচ্ছে আপনাদের কন্ট্যাক্টটা কি হবে ফ্যামিলিতে। তো সেটা হচ্ছে
যে বাইরে থেকে আসা একটা মানুষ, যে কোনো মানুষ যে হাসপাতালে যাচ্ছে, যে বাইরে যাচ্ছে, এভরিওয়ান ইজ লাইক এ সিমিলার সর্ট অফ রিস্ক। জাস্ট আমি অবভিয়াসলি স্লাইটলি হায়ার রিস্ক কম্পেয়ার টু দ্য আদার পিপল, হেলথ কেয়ার প্রফেশনালরা। সে বাসায় যখন আসবেন, আপনি যদি মনে করেন আপনাদের মধ্যে কেউ ভালনারেবল গ্রুপ থাকে, যেমন আপনার মা যিনি আছেন, উনি যে একটু বয়স যদি ওনাদের 65 এবং অ্যাবভ থাকে, তাহলে পরে অবশ্যই এনাদের ক্ষেত্রে অথবা তারা যদি কোনো ক্রনিক ডিজিজে থাকে, যেমন অ্যাসমা, সিওপিডি, ক্রনিক রেনাল ফেইলিয়ার, chronic heart failure patient, অথবা chronic liver failure, if someone has some type 2 any sort of diabetes or transplanted patient থাকে, তাদের ক্ষেত্রে ক্রনিক ডিজিজের পেশেন্টের ক্ষেত্রে তারা হাই রিস্ক। আমার ক্ষেত্রে প্রেফারেবল হবে তারা আপনার হাজবেন্ড থেকে কমপ্লিটলি আইসোলেশনে থাকবেন। আইসোলেশন মিনস যে তারা কোনো একটা সেপারেট রুমে থাকবেন না, আপনার হাজবেন্ডের সাথে তারা কন্ট্যাক্টে আসবেন না, অথবা আপনার হাজবেন্ড একটা আইসোলেটেড রুম ব্যবহার করবে যেখানে আপনারা আপনারা আমি বলবো যে কোমরবিড ডিজিজ যারা নাই বা নন ভালনারেবল যারা আছেন, তারা তার সাথে কন্ট্যাক্টে যেতে পারবেন। কিন্তু আপনি তখনও চিন্তা করতে হবে, আপনি যখন নন ভালনারেবল পারসন, আপনি কিন্তু গিয়ে আবার সেই ভালনারেবল পারসনের সাথে কন্ট্যাক্টে যাচ্ছেন। তো হোয়াট ইউ শুড ডু, টেস্টিং। যদি আপনি মনে করেন কেউ ভালনারেবল বা এলডারলি, যদি পসিবল হয় সে টোটালি আপনাদের সাথে থেকে একটু সেপারেট বা ডিসটেন্স মেইনটেইন করবে, যে স্ট্যান্ডার্ড ডিসটেন্স মেইনটেইন করা, যে আপনার 6 ফিট ডিসটেন্স মেইনটেইন করা, কন্ট্যাক্টে না যাওয়া, সেম আসবাবপত্র ব্যবহার না করা, এবং আপনার প্রেফার ইউটেনসিলস, আসবাবপত্র বা খাবারের জিনিসপত্র এগুলো আলাদা ব্যবহার করা। তার সুবিধা অনুযায়ী এই জিনিসগুলি টোটালি একটু আলাদা করে দেওয়া উচিত দুটো মানুষকে। আমার মনে হয় বাসায় একজন মানুষ যে হাসপাতালে কাজ করতেছে, যদি বাসায় খুব ছোট বাচ্চা না থাকে, তাহলে এটা খুব ইম্পসিবল না, এটা করা যায়। শুধু আপনাকে আপনি যেহেতু এখন বেসিকটা জানেন, আমি বেসিকটা নিয়ে অলরেডি আপনার সাথে কথা বলেছি, আমার মনে হয় আপনি অ্যাকর্ডিং এভরিওয়ান শুড কাট আমি ইউ শুড কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ। সো আপনি ইউ ক্যান অ্যাকচুয়ালি ম্যানেজ ইট অ্যাকর্ডিং টু ইউর বেসিক আইডিয়া। আমার মনে হয় it answer your first question. আর সেকেন্ড কোশ্চেন ছিল যে হার্ড ইমিউনিটি। অবভিয়াসলি ভ্যাকসিনেশনের ক্ষেত্রে হার্ড ইমিউনিটি অ্যাচিভ করা পসিবল, বাট সেকেন্ড হচ্ছে ইনফেকশনের ক্ষেত্রে। ইনফেকশনের ক্ষেত্রে হচ্ছে আপনি যখন কনভালেসেন্ট পিরিয়ডে যাবেন, তখন আপনার বডি ইমিউনিটি গ্রো করবে এবং এক্সপেক্ট করতেছে যে ফার্দার ইনফেকশন প্রিভেন্ট করবে বা সিভিরিটি অফ দ্য ইনফেকশন প্রিভেন্ট করবে। অবভিয়াসলি প্যান্ডেমিকের ক্ষেত্রে আপনার হার্ড ইমিউনিটি অ্যাচিভ হবে, বাট ইট ডাজন্ট গিভ ইউ আ গ্যারান্টি যে এটা ইনফেকশনকে 100% প্রিভেন্ট করবে। You might get infected by a different strain, but the severity would be low. এবং হ্যাঁ, হার্ড ইমিউনিটি অ্যাচিভ করা সম্ভব না, শুধু সম্ভব না তা না, এটাই একমাত্র ওয়ে যে আমরা মনে করতেছি এখন হার্ড ইমিউনিটি অ্যাচিভ করবে হোল হিউম্যান রেস। আদারওয়াইজ ভ্যাকসিন তো আপনার এখনো আপনার quite away from us, at least আপনার 1 বছর থেকে 18 মাস সবাই বলতেছে from the beginning of this corona pandemic. So hard immunity achieve হওয়া সম্ভব, but not without a certain amount of death toll. আর এই ডেথ টোলটা তো আমরা বলে দিলাম যে আপনার হেলথ কেয়ার সার্ভিস অনুযায়ী এটা ভ্যারিয়েবল। অন এভারেজ এটা ছিল 3 to 5%, but it can be up to 7 to 10% in different areas. আচ্ছা ভাইয়া, thank you so much ভাইয়া, I got my answer. Thank you. আচ্ছা, আমাদের কি আর কোনো কোশ্চেন আছেন ডক্টরদের? ডক্টর আয়েশা, ডক্টর মইনুল, আপনাদের কি কোনো কোশ্চেন আছে? যদি না থাকে আমাদের আরেকটা কোশ্চেন এসছে, ফেশিয়াল মাস্ক আপনাকে আক্রান্ত হওয়া থেকে রক্ষা করবে কিনা? আই থিংক এটা অলরেডি আমাদের সাফিন ভাই অলরেডি এটা অ্যাড্রেস করেছেন। তারপরও আমি একটা সংক্ষেপে একটা জিনিস বলে দিই। সবচেয়ে প্রোটেক্টিভ আমরা চিন্তা করি যে মানুষ যদি একটা আপনার হাই এয়ার ফ্লো হুড ব্যবহার করে, এটা হচ্ছে সবচেয়ে ভালো প্রোটেকশন, ঠিক আছে? ইভেন দেন ইট ইজ নট 100%, কোনো কিছুই 100% না, কারণ এখানে অনেকগুলি কনফাউন্ডিং ফ্যাক্টর আছে, যে আপনি কোনটা যে প্রোডাক্ট কোনটা ইউজ করতেছেন, আপনি প্রপার টেকনিক ইউজ করতেছেন কিনা, আপনি অলরেডি ইনফেক্টেড ছিলেন কিনা ওটা ব্যবহারের আগে, এন্ড দেয়ার ইজ লস অফ মোডস অফ, আপনি পার্সন টু পার্সন কন্টাক্ট করার পরেও, সব প্রিকশন নেওয়ার পরেও 100% প্রোটেকশন সম্ভব না কোনোভাবেই। সো ফেশিয়াল মাস্ক অ্যালোন 100% না, বাট অলওয়েজ বেটার টু বি সেফ দেন সরি। আপনি অ্যাটলিস্ট জানেন যে আমি ট্রাই করছি, আপনি প্রিকশনটা মেইনটেইন করা ভালো। প্রিকশন না করলে তো আপনার আনপ্রোটেক্টেড থাকলে পরে কমিউনিটিতে যখন যাবেন, তখন তো আপনার চান্স অফ গেটিং ইনফেকশন উইল বি হায়ার এন্ড হায়ার। আচ্ছা, আরেকটা, দিস ইজ নট আ কোয়েশ্চেন, এটা শামসুন চৌধুরী, প্রবলি আপনাকেই শাফিন ভাই অ্যাড্রেস করে আপনাকে বলছেন। উনি আমেরিকা থেকে আপনার এই লাইভটা দেখছেন এবং উনি বলছেন আপনি খুব ভালো পদক্ষেপ নিয়েছেন। সো প্রবলি আপনার কোনো রিলেটিভ এটা রিচ আউট করেছেন।
সো আরেকটা কোয়েশ্চেন এসছে, আমাদের যদি কোনো একবার রোগী যদি আক্রান্ত হয়ে সুস্থ হয়ে যায়, তার আবার আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা? কিছু কিছু রিপোর্ট এখন পর্যন্ত এসেছে, কিছু কিছু কেস রিপোর্ট এসেছে যে রিইনফেকশনের কথা, বা এটা রিইনফেকশন না রিল্যাপস, এটা পুরোপুরি এখনো বোঝা যাচ্ছে না। সো ইটস বাই ডেফিনিশন রিইনফেকশন রিল্যাপস ইজ ডিফারেন্ট, যে সেম ডিজিজের রিল্যাপস হচ্ছে কিনা ভেরি আনলাইকলি যেটা রিল্যাপস হচ্ছে। সমস্যা যেটা হচ্ছে যে অন্য কোনো স্ট্রেইন বা অন্য কোনো স্ট্রেইন দিয়ে ইনফেক্টেড হয় কিনা, সেটা এখন পর্যন্ত এখন আমরা শিওর না। সত্যি কথা বলতে আমরা জানি না। তবে এখন পর্যন্ত প্রাইমারি ইনভেস্টিগেশনে যখন অ্যান্টিবডি টেস্টগুলি করা হচ্ছে যে ইনফেক্টেড পিপলের ক্ষেত্রে বা কনভালসেন্ট পিপলের ক্ষেত্রে খুব কনভিনসিং অ্যান্টিবডি লেভেলগুলি পাওয়া যায়নি বা অ্যান্টিবডি ডিটেক্ট করা যায়নি। সো আমরা এখানে বলা যাচ্ছে না যে ডিফারেন্ট স্ট্রেইন দিয়ে আপনার রিইনফেকশনের হবে কিনা, হলেও সেটা কতটা সিভিয়ার হবে এই সম্পর্কে কোনো ডেটা বা সায়েন্টিফিক রিসার্চ এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই। আমরা হয়তো ভবিষ্যতে জানবো ইনশাআল্লাহ। আচ্ছা, আর কি কোনো কোয়েশ্চেন আছে আমাদের ডাক্তারদের? আচ্ছা, যদি না থাকে ইটস 9:59, আমাদের অলমোস্ট আরেকটা মিনিট বাকি আছে। সো আমি হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন এবং বাংলাদেশ ইউথ এম্পাওয়ারমেন্ট সোসাইটির পক্ষ থেকে ডক্টর শাফিন রহমানকে ধন্যবাদ জানাই। উনি ওনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহায়তা করেছেন, আমাদের উদ্দেশ্যে ডাক্তারদের এবং জেনারেল পাবলিকদের উদ্দেশ্যে সচেতনতামূলক অনেক কথা বলেছেন। আমরা আশা করছি ভাই আপনাকে আমরা আমাদের সাথে ভবিষ্যতেও পাবো। যতই নতুন নতুন এই যে পেপারগুলো আসছে আমাদের ডাক্তারদের সাথে আপনি শেয়ার করবেন। তো আপনাকে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে আমাদের সাথে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই সচেতনতামূলক এবং অবভিয়াসলি হেলথ কেয়ার প্রফেশনালদের জন্য সচেতনতামূলক এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য। আপনাদের কোনো ধরনের সাহায্য লাগলে অথবা শুধু সাহায্য না, আমাদের সাথে কোনো কিছু শেয়ার করার থাকলে আমরা মোস্ট ওয়েলকাম, এবং পরবর্তীতে আমি আশা করবো যে আপনাদের সাথে আমি একসাথে হয়ে আরো কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আমি কি একটা লাস্ট কোশ্চেন করতে পারি? সরি জিলু ভাই, জাস্ট one minute. I want to be very informal rather than being formal. একটা কোশ্চেন আসছে, লাইক আপনার যদি লাইক হেপাটাইটিস বি কিংবা সি কিংবা এই ধরনের কোন ধরনের আগে থেকে এগুলো থাকলে, এটা আপনার করোনা আক্রান্ত হলে আপনাকে এটা আরো দুর্বল করে দিবে কিনা? সো এটা ডিপেন্ড করে আপনি যখন ক্রনিক ডিজিজ হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি এর আপনি পেশেন্ট থাকবেন। কোশ্চেন হচ্ছে যে আপনি কোন লেভেলে ডিজিজটা আপনার কোন লেভেলে আছে। আপনি যদি শুধুমাত্র জাস্ট হেপ সি পজিটিভ লাইক বাট ইউ ডোন্ট হ্যাভ এনি অর্গান ফেলিয়ার অর এনিথিং এট অল, আপনার কোনো সিরোসিস নাই, আপনার হেপ সি রিলেটেড কোনো অটোইমিউন কোনো কিছু ডেভেলপ করে নাই, আপনার হেপ বি রিলেটেড আপনার কোনো সিরোসিস নাই, আপনি জাস্ট হেপাটাইটিস বি পজিটিভ, তাহলে তো আমি এক্সপেক্ট করতেছি না যে আপনি definitely immunosuppressed or anything. কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে যদি আপনি ইনফেক্টেড থাকেন, আপনি হেপ বি পজিটিভ থাকেন, এবং এটা যদি হেপাটাইটিস সারফেস অ্যান্টিজেন পজিটিভ মানে এটা আপনি অ্যাক্টিভ ইনফেকশন থাকে, এবং আপনি অন টপ অফ দ্যাট আপনি করোনা ভাইরাস এফেক্টেড হন, ইট ইজ গোইং টু বি ডিজাস্টার ইন এ সেন্স যে আপনি যখন ইমিউনোসাপ্রেশনে চলে যান বা আপনার বডি যখন অন্য কোনো কিছুতে ফাইট করতে থাকে, তখন কিন্তু আপনার হেপ বি তখন ইট ক্যান কজ আ ফ্লেয়ার, ইট ক্যান কজ আ র্যাপিড আপনার অ্যাকিউট লিভার ফেইলিয়ার বা এগুলি করতে পারে। আপনি তো দেখছেন একটা মাল্টি সিস্টেম ডিজিজ করোনা ভাইরাস, সো এটা যখন আপনাকে এফেক্ট করবে, এটা যখন মাল্টি সিস্টেম ডিজিজ হিসেবে এফেক্ট করবে, তো ইট মাইট কজ সিভিয়ার ফ্লেয়ার ইন আদার ডিজিজেস। সো আপনি যদি ক্রনিক ইনফেকশন, ইউ আর ইন ভালনারেবল ইন এ সেন্স যে আপনি ইনফেক্টেড হন, তাহলে পরে কিন্তু আপনার ডিজিজটা ফ্লেয়ার করে যেতে পারে। আর যদি কোশ্চেন থাকে শুধু হেপ বি আর হেপ সি নরমালি জাস্ট সেরোলজিক্যালি পজিটিভ, ক্লিনিক্যালি কিছু নাই, তাহলে আমি বলবো না সে অ্যাকচুয়ালি ভালনারেবল, বাট তাদের যদি ওটা রিলেটেড লিভার ডিজিজ ডেভেলপ করে যায়, দেন ইয়েস দে আর ভালনারেবল লাইক আদার ক্রনিক ডিজিজ আই মেনশনড। সরি, আরেকটা কোশ্চেন প্রতিরোধের ক্ষেত্রে আসলে প্রতিরোধের ক্ষেত্রে লাইক অনেকেই বলছে লাইক ভিটামিন সি কিংবা প্রতিদিন সকালে ব্ল্যাক টি খাওয়া, এগুলা আসলে প্রতিরোধের ক্ষেত্রে কতটুকু সহায়ক? এরকম করে আসলে তো আপনি এগুলি প্রুভেন করতে হলে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়ালে যেতে হবে, ঠিক আছে? তো এগুলি পসিবল না, কারণ এই যে নরমালি আছে যে এমন কোনো কিছু আপনার ইমিউনিটিকে বুস্ট করে বা সেসব জিনিস আপনি নিতে পারেন যতক্ষণ পর্যন্ত এগুলো হার্মফুল না। তবে সত্যি কথা বলতে ভিটামিন সি অতিরিক্ত খাওয়া কিন্তু ভালো না, কারণ যদি আপনি অতিরিক্ত ভিটামিন সি খান, একটা সময় গিয়ে আপনার বডির রিকোয়ারমেন্ট আপনার ইনটেক অনুযায়ী বেড়ে যাবে,
তখন আপনি একটা রিলেটিভ ডেফিসিয়েন্সিতে পড়তে পারেন, বা তখন আপনাকে স্কারভি হওয়ার চান্স থাকতে পারে। যদিও না আপনি লেবু খাচ্ছেন রেগুলার, পরে আপনি হঠাৎ করে বন্ধ করে দিলেন, একটা দেড়টা করে খাচ্ছেন, বন্ধ করে দিলেন, পরে দেখা যাচ্ছে স্কারভি লাইক সিম্পটম হতে পারে, কিন্তু এটা রিলেটিভ ডেফিসিয়েন্সি হয় ভিটামিন সি। কারণ বডি আপনি যত ভিটামিন সি দিবেন বডির বেসলাইন রিকোয়ারমেন্ট অনেক সময় বেড়ে যায়। এটা একটু পিকুলিয়ার ভিটামিন সি এর ক্ষেত্রে। এবং যে কোনো অন্যান্য ভিটামিনের ক্ষেত্রে যেটা হচ্ছে ভিটামিন অতিরিক্ত ট্যাবলেট বা ফর্মুলা নিলে পরে দেখেন টক্সিসিটি হওয়ার চান্স থাকে, সো বেটার নট টু টেক এক্সেস। I think আমরা You all done? we are all done. হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে ধন্যবাদ এগেইন শামীম ভাই, মইনুল ভাই এবং ডক্টর সাফিন ভাইকে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমাদের আজকেরটা ছিল 4র্থ পর্ব। এই পর্বে আমাদের সাথে ছিলেন ডক্টর সাফিন রহমান, আপনাদের কোয়েশ্চেনের আনসার দিয়েছেন। আমরা ভবিষ্যতে আমাদের 5ম পর্ব নিয়ে আসবো। আমাদের 5ম পর্বে আমাদের ডাক্তার কে থাকবেন, আবার আমরা ডাক্তারদের কোয়েশ্চেন নিব এবং অডিয়েন্সের কিছু কোয়েশ্চেনও নিব। আপনারা দয়া করে বাংলাদেশ ইউথ এম্পাওয়ারমেন্ট সোসাইটি এবং হিউম্যান এইড বাংলাদেশের ফেসবুক পেজে চোখ রাখুন। আজকে আমি বিদায় নিচ্ছি, জিল্লুর রহিম। আপনাদের সাথে দেখা হবে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন, মানুষের জীবন বাঁচাতে সহায়তা করুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।